গুড ইভিনিং বন্ধুরা, আমি প্রিয়সী। আর আমি ইয়াশ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গল্প কথার ডায়েরি। যেখানে শুধু গল্পেরাই কথা বলে। তো চলে এসেছি আমাদের চ্যানেলের ফার্স্ট এপিসোড নিয়ে। আশা করছি আপনাদের গল্পটা ভালো লাগবে। আর হ্যাঁ, এটি শুধুমাত্র কাল্পনিক ঘটনা, এটি সিরিয়াসলিতে এক ফোঁটা হয়নি, তো আপনারা ভুলেও সিরিয়াসলিতে নেবেন না। এটি খালি আপনাদের মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছে, তো খালি মজা নেবেন। তো এবার গল্পটা শুরু করা যাক। এটা তো প্রেমের মাস চলছে, চারিদিকে যেন একটা প্রেমের গন্ধ ছড়িয়ে আছে। আর এই প্রেমের দিনটা ভালোভাবে এনজয় করার জন্য একটা কাপল ঘুরতে বেরিয়েছিল, রোহিত আর টিনা। দুজনেই 7 বছরের ভালোবাসা, দুজনেই গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার। ওরা এখন দুর্গাপুরের অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে গেছে। এমনকি ওরা ওখানে এত মজা করেছে যে ওদের নিজেদেরই টাইমের খেয়াল ছিল না। ওই জন্য টিনা বলে উঠলো, এই শোন, সন্ধে নেমে এসেছে, দেরিও হয়ে যাচ্ছে, এখন বাড়ি না ফিরলে মায়ের কাছে মার খাবো। এমন করছে যেন মনে হচ্ছে তোকে আন্টি করে মেরেই ফেলবে, মুড়ে ফেলবে। আমি বললেই তো ভালো, 7 বছরের পুরনো মুখটা আর দেখতে হবে না, নতুন একটা মুখ খুঁজে নিবি। ভুলে এসব কথাবার্তা বলবি না। এমনকি তুই মরে গেলে আমি সেই তোকেই বিয়ে করব, কারণ তোর এই জায়গায় আর কেউ নিয়ে যেতে পারবে না। ও সো কিউট, কিন্তু এবার লেট হয়ে যাচ্ছে, যেতে হবে। মজার বাস এলো মনে হচ্ছে। চল তাতি চো। তারপর একটা মিনি বাসে রোহিত টিনাকে উঠিয়ে দিল, আর টিনা উইন্ডো সিটে বসে রোহিতকে ইশারায় ভালোবাসার কথা জানিয়ে বিদায় দিল। তারপর রোহিতও অটো ধরে নিজের বাড়ি ফিরে গেল। পরের দিন সকালে একটা কল ঢুকলো। বল। হ্যালো হ্যালো রোহিত, সর্বনাশ হয়ে গেছে। টিনা টিনা টিনা, কি হলো টিনার? টিনার অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আর নেই। কি? এটা হতে পারে না। টিনাকে আমি দেখলাম, এটা হতে পারে না। এইসব প্র্যাঙ্ক করা কিন্তু বন্ধ কর, সকাল সকাল মাথা গরম করিস না, কিন্তু বারবার বলছি কিন্তু। দেখ নিজেকে সামলা, আমি মিথ্যে বলছি না, পারলে ওর ঘরে গিয়ে দেখে নে। রাতে ওর রাস্তা পেরোতে গিয়ে একটা স্পিডি ট্রাক ওকে ধাক্কা মেরে চলে যায়। কে? রোহিত সঙ্গে সঙ্গে ফোন কলটা কেটে দিয়ে টিনার বাড়ির দিকে দৌড় দিল। টিনার ঘরে গিয়ে দেখে ওর মা বাবা দুজনেই টিনার বডিটা ধরে কাঁদছে। রোহিত টিনার মুখটা যখন দেখলো, ওর মুখে জাস্ট একটু ছিলেছে, পরে খেয়াল করলো ওর পেটের থেকে ব্যান্ডেজ করলো। ওটা দেখেই রোহিত সেন্সলেস হয়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে, রোহিত নিজেকে টিনার ঘরে দেখতে পায় এবং তাকে ঘিরে অনেক লোকজন। তখনই টিনার মা বলে ওঠে, এখন শরীরটা ঠিক আছে তোমার? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমি এখন বাড়ি আছি। রোহিত নিজের বাড়ি ফিরে এলো, কিন্তু রোহিতের মনে হলো তার সঙ্গে কেউ যেন বাড়িতে ঢুকলো। সে পিছন ঘুরে দেখলো, কিন্তু কই, কেউ তো নেই। কেউ তো নেই আমার সাথে, কিন্তু তাতেও মনে হচ্ছে না কেউ তো আমার সাথে আছে। যেন মনে হচ্ছে ওই আমার সাথে আছে। ও তো চলে গেল, কিন্তু তাতেও মনে হচ্ছে ওই এখনো আমার সাথেই আছে। ওর কথা বারবার মনে পড়ছে বলেই মনে হয় এইসব মনে হচ্ছে আমার। ও তো আমাকে ছেড়ে দিব্যি চলে গেল। টিনা, এটা কি তুই? তুই কোথায় টিনা? তুই কোথায়? তখনই দরজায় একটা কড়া পড়লো। এ টিনা? রোহিত দরজাটা তাড়াতাড়ি খুলল আর দেখলো দরজায় রোহিতের মা দাঁড়িয়ে। কি রে, কখন ফিরলি? আর দরজা খুলছিলিস না কেন? কতক্ষণ ধরে ডাকছিলাম। ও, তুমি? আমি তো ভাবলাম কে, টিনা নাকি নাকি টিনার ভূত? যেই মানুষটা মরে গেছে সেই মানুষটাকে নিয়েও কি তুমি মানে আর ছাড়বে না নাকি? হুম, ওই কালো মেয়েটাকে নিয়ে বই গেছে আমার বকতে। ভালো হয়েছে বাবা,
ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। আমার ফর্সা টুকটুকে ছেলেটার উপর ওই পেতনিটা বশ করে রেখেছিল। মরেছে বেশ হয়েছে। এবারে কিন্তু তুমি কিন্তু যেই মানুষটা মরে গেছে সেই মানুষটাকে নিয়ে তুমি এত কেন এসব করছো বলো তো? তুমি কিন্তু এবার যে যা করছো কিন্তু বাজে করছো কিন্তু। এবার যদি তুমি বেশি করো এবার কিন্তু আমি মরেই যাবো কিন্তু বলেই দিলাম। ও যেরকম চলে গেছে এবার আমিও চলে যাবো ওর কাছে। তখন ভালো হবে তো? তারপর রোহিত রেগে দোতলায় নিজের রুমে চলে গেল। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধ্যাবেলায় রোহিত শুয়েছিল। ঠিক তখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। তখনই ওর একটা কল ঢুকলো। হ্যাঁ রে, কি বল? এ কোথায় রে? কদিন ধরে তো ঘর থেকে বেরোচ্ছিস না। চ এবার বেরো, একটু চ ঘুরে আসি চ। ভাই ভাল লাগছে না ভাই কিচ্ছু। ছাড় তো তোর খালি। তুই যাবি কি যাবি না? চ তো, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, তুই তাড়াতাড়ি চ, বেড়াচ্ছ তো। ওইসব নাটক ফটাক কম কর, চল ঘুরে আসি। একে তো ঘর থেকে বেরোচ্ছিস না। চ আজকে তো ভাই ঘুরে আসি, একটু চ না। ঠিক আছে তবে বেরোচ্ছি দাঁড়া। চ চ চ যাবো। তারপর দুজনে ব্যারেজে গিয়ে বসলো। তারপর রিকি বলে উঠল, ভাই আর কদিন মনমরা হয়ে পড়ে থাকবি ভাই? যে চলে যাওয়া সে তো ভাই চলেই গেছে। ওর ওর ভাবনা চিন্তা তো ভাই এবার তুই তো শেষ হয়ে যাবে ভাই। নিজের লাইফটা কেন এরকম করে ভাই শেষ করছিস? এবার অন্য কাউকে একজনকে খুঁজে নে ভাই। দেখ ভাই, আমি ভাই ওকে আমার পুরোটা দিয়ে ওকে ভালোবেসে ফেলেছি। তুই যাই বলবো তাই বল ভাই, আমি আর পারবো না। ধুর সেই একই কথা। আরে তুই কেন ওকে ছাড়তে পারবি না ভাই? যে চলে যাওয়ার তো ভাই চলেই গেছে ভাই। তুই এবার অন্য কাউকে নিয়ে সেটেল হয়ে যায় না, তুই ছেড়ে দে না। যে চলে যাওয়া চলে গেছে, এবার ওর জন্য তো ভাই তুই তোর নিজের লাইফটা নষ্ট করে দিতে পারিস, তাই না? দেখ ভাই, পারবো না ভাই, তুই যাই বলো না আমি আর ভাই পারবো না। ঠিক আছে ওসব থার, গিয়ে আমি চাটা নিয়ে আসি, দাঁড়া। তুই এখানে বসে থাক, আমি নিয়ে আসছি। রোহিত তখন দোকানে চা আনতে গেল। দাদা দুটো চা। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান। তখনই একটা জলে কিছু পড়ার শব্দ শুনতে পেল। দৌড়ে গিয়ে দেখলো রিকি জলে হাবুডুবু খাচ্ছে। ভাই তুই তুই কি করে পড়লি রে ওখানে? দাদা দাদা আমি ডেকে আনছি। ও দাদা, এদিকে এদিকে দেখুন, আমার বন্ধু পড়ে গেছে। রোহিত তাড়াতাড়ি লোক জড়ো করে কোনোভাবে রিকিকে বাঁচালো। তারপর রোহিত রিকিকে ওর বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি ফিরে গেল। ঘড়িতে ঠিক তখন রাত 10টা বাজে। রোহিত আর রোহিতের মা ডিনার টেবিলে খেতে বসেছে। ডিনার হয়ে যাওয়ার পর রোহিত নিজের রুমে চলে গেল, আর রোহিতের মা এঁঠো বাসন কোসন নিয়ে কিচেনে চলে গেল ধোয়ার জন্য। বাসন ধোয়ার পর রোহিতের মা বাসনগুলো নিয়ে র্যাকে রাখতে গেল, কিন্তু হুট করে জল পড়ার শব্দ শুনতে পেল। পিছন ঘুরে দেখে বেসিনের কলটা খোলা, সেখান থেকে জল পড়ছে। কিন্তু রোহিতের মায়ের স্পষ্ট মনে ছিল বেসিনের কল সে তো বন্ধ করেছে ভালো করে। তাও সে অত গ্রাহ্য করলো না। সে আবার গিয়ে বেসিনের কলটা বন্ধ করে র্যাকের সামনে এসে বাসন রাখতে লাগলো। রোহিতের মা মন দিয়ে আবার বাসন গোছাচ্ছে। আবার ফুট করে একই শব্দ শুনতে পেল। পিছন ঘুরে দেখে ঠিক কলটা তো আবার খোলা। হচ্ছেটা কি? কলটা কি খারাপ হয়ে গেল? বাবুকে আবার বলতে হবে একটা কল ছাড়ার মিস্ত্রি আনতে। সে আবার গেল, কলটাকে বন্ধ করল। পিছন ঘুরতে না ঘুরতে আবার সেম শব্দ। এবার রোহিতের মায়ের মনে খটকা লাগলো, একটু ভয় ভয় করছে। পিছন ঘুরতেও ভয় লাগছে। সাহস নিয়ে পিছন ঘুরল। কল খোলা, কিন্তু কল দিয়ে জল না, লাল গাঢ় রঙের রক্ত পড়ছে। এটা কি রক্ত? জলের বদলে রক্ত পড়ছে? আমি কি ভুল দেখছি? কি কি সব হচ্ছে? হুট করে একটা খট খট আওয়াজ শুনতে পেল। কোথা থেকে আসছে আওয়াজটা? মনে হচ্ছে যেন ফ্রিজের ভিতর থেকে আসছে। রোহিতের মা আস্তে আস্তে ফ্রিজের দিকে গেল।
হ্যান্ডেলটা ধরলো ফ্রিজে। খোলার সাহস হচ্ছিল না, তবু মন শক্ত করে দরজাটা খুলল। হুট করে কি একটু গায়ে পড়ে গেল। আরে কি ভারী রে! উফ, কি এটা! ঠেলে কোনো মতে সরালো, কিন্তু যখন ঠেলে সরালো কোনো জিনিস লাগলো না। এটা মনে হচ্ছে না কারোর শরীর ধরে আছে। শরীর সরালো, তাড়াতাড়ি উঠে কোনো মতে দেখলো এটা কি, কে এটা? হুট করে রোহিতের মা চিল্লিয়ে উঠলো, বাবুরে! রোহিত দৌড়ে নিচে নেমে এলো, দেখে ওর মা শুয়ে আছে, নাকি পড়ে গেছে সে জানে না, আর আঙ্গুল দিয়ে ফ্রিজের দিকে ইশারা করছে আর চিল্লাচ্ছে, ওটা কি, এটা কি? কিন্তু রোহিত তো কিছু দেখতে পাচ্ছে না। রোহিত ইরিটেট হয়ে বলে উঠলো, আরে কি হয়েছেটা কি তোমার? আর তুমি ওরকম করে নিচে পড়ে আছো কেন? কিভাবে পড়লে তুমি? বাবু দে, ওটা কি পড়ে আছে? একটা বডি পড়ে আছে, আমার গায়ের উপর পড়েছে। আরে ধুর, তোমাকে ওই জন্য বললাম আমার চশমাটা একটু পড়বে। তোমার এই চশমা না পড়ার কারণে আজকে তোমার দেখলে তো এরকম কি করে হলো? আর তুমি পড়লে কি করে এরকম ভাবে? আরে আমার গায়ের উপর ওই বডিটা পড়েছে, ফ্রিজ থেকে পড়েছে বডি। আরে কি মানে কি পড়েছেটা কি আমি তো সেটাই বুঝতে পারছি না। উল্টা তুমি ফ্রিজের দিকে আঙুল বাড়িয়ে কেন রয়েছো? ফ্রিজ তোমায় খেয়ে নিয়েছে নাকি? আরে ওটা একটা মানুষের বডি আমার উপর পড়েছে, আর দেখ না বেসিন থেকে রক্ত পড়ছে, বেসিন থেকে। বেসিন থেকে রক্ত? বেসিন তো মানে কলটাই তো চলছে না, আর তুমি বেসিন থেকে রক্ত পড়ছে কোথায়? আর তুমি এখানে এরকম করে হামাগুড়ি দিচ্ছ কি? মানে কি জন্য হামাগুড়ি দিচ্ছ তুমি? আরে তুমি মানে তুমি খেপে টেপে গেছো নাকি? তোমাকে ওই জন্য বলে চশমাটা পড়বে। তুই বুঝতে পারছিস না, তোর চোখ গেছে, আমি দেখতে পাচ্ছি। কই গেল? ওই জন্য বলি একটু বয়সের সাথে সাথে না এবার একটু হুঁশটাও ঠিক করো। নিজের চোখে চশমাটা না পরে দিয়ে আমার উপর দোষ দেখাচ্ছ, আর আমার নজরের উপর ইয়ে করছো। তাহলে ঠিক আছে, মানছি চোখে দেখতে ভুল হয়েছে, কিন্তু আমার গায়ে পড়েছে, ওটা তো বুঝতে পারবি। গায়ে পড়েছে? উল্টা আমি নিজেই দেখলাম যে কি তুমি গায়ে একটা কি ইয়ে করে বেড়াচ্ছ, এর কি হামাগুড়ি খেয়ে বেড়াচ্ছ, আর ওই ফ্রিজের দিকে আঙুল বাড়িয়ে বসে আছো। আমি হামাগুড়ি খাচ্ছি কোথায়? এখন তো হামাগুড়ি খাচ্ছে না তো কি করছিলে তুমি? আর তুমি পড়লে কিভাবে? আরে বলছি না, আমার গায়ে ওই বডিটা এসে পড়লো। চুপ! খালি উল্টা পাল্টা বকে। তুমি ঘরে যাও তো, তুমি ভেতরে যাও। তোমার মনে হয় গেছে, তোমার চোখটাও গেছে মনে হচ্ছে। তুমি যাও তো। তোমার চোখের সঙ্গে মনে হয় তোমার মাথাটাও গেছে। শিওর আমি। আমি থাকবো না, আমার ভয় লাগছে। তুই আমার সঙ্গে চ, আমার ঘরে শুবি চ আজকে। আবার একা থাকতে ভয় লাগছে। কেউ আছে মনে হচ্ছে এখানে চারিপাশে। কে রে? ভয়টা খাওয়ার আমার দরকার এই বয়সে, আর ওই বয়সে উনি ভয়ে এখানে ঠুড়মুড়িয়ে খাচ্ছে। চলো তো। উম, চ চ। রোহিত আর ওর মা বিছানায় শুয়ে আছে। হুট করে রোহিতের মায়ের মনে হলো মাথার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে চোখটা খুলে যায় তার, দেখে তারই মতো দেখতে কেউ ওর পাশে দাঁড়িয়ে আছে। কেমন ভাবে যেন একটু হাসছে। হুট করে তার গলাটা চেপে ধরে রোহিতের মা ছটফট করতে থাকে। কোনো মতে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে আর ছাড়ে না গলা, আর সে একটা বিভৎস হাসি হাসছে, যেন তাকে মেরেই সে শান্ত হবে। তার ছটফটানিতে রোহিত জেগে উঠল। রোহিত দেখে ওর মা নিজেই নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরে আছে। তখনই সে চিৎকার করে বলতে থাকে, আরে মা, তুমি করছোটা কি? আরে তুমি নিজের গলা নিজে কেন ধরে, তুমি নিজে কেন মারাতে আছো? আরে তুমি কি করছো? ছাড়ো, তুমি তোমার হাত ছাড়ো। রোহিত কোনো মতে মাকে শান্ত করে, আর মা থতমত খেয়ে জেগে উঠে বলে, হ্যাঁ, আমার মতন দেখতে কে কে আমার গলা টিপছিল? কে গলা টিপছিল? আমিও দেখলাম তুমি তোমার নিজের গলা নিজেই টিপে ধরো, তুমি তোমার নিজেকে মারার চেষ্টা করছো। না শোন, কেউ আছে, আমার মতন দেখতে একজন আমার গলা টিপছিল, আমি এটাই দেখলাম। বিশ্বাস কর, আজকে আজকে কি হচ্ছে জানি না,
কেমন একটা হচ্ছে। আমার কিছু ভালো লাগছে না। আমার কি আমার আমার কিছু ভালো লাগছে না। আমি থাকবো না এই বাড়িতে। ওর মা সঙ্গে সঙ্গে সবকিছু ছেড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। রোহিতও তার পিছন পিছন গেল। তারা দুজনেই পাশের বাড়িতে গিয়ে উঠল। সেই রাতটা দুজনে পাশের বাড়িতেই কাটিয়ে নিল। সকাল যখন হলো, পাশের বাড়ির কাকিমাটাকে রোহিত সব বলল। পাশের বাড়ির কাকিমাটা একটু উপদেশ দিল এক তান্ত্রিকের কাছে যাওয়ার, কারণ তার এই ঘটনাটা শুনে স্বাভাবিক বলে মনে হয়নি। দুজনে উপদেশটা শুনল এবং সেই দিনই সেই কালী মন্দিরটাতে গেল ওই তান্ত্রিকের সঙ্গে দেখা করতে। তান্ত্রিক যাওয়ার সময় রোহিতকে হুট করে বলল, তুমি একটু বাইরে বসো, তোমার মাকে খালি ভিতরে পাঠাও। তারপরে রোহিতের মা খালি সেই তান্ত্রিকের ঘরে গেল এবং তান্ত্রিক যা বলল তা শুনে রোহিতের মায়ের মনে একটা হিম হয়ে যাওয়া ভয় ঢুকে গেল। আমি সবই শুনেছি, এমনকি এটাও বুঝতে পেরেছি যে তোর ছেলের উপর একজনের মায়া আছে। কে সে গুরুদেব? সেটা তোর ছেলেকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবি, কারণ তোর ছেলেই তো একজনকে কথা দিয়ে বসে আছে। আমি কি তাহলে রোহিতকে ডাকবো? তবে ডাক ওকে। বাবু, এ বাবু, রোহিত বাবু, আয় এদিকে। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি। তারপর রোহিত ঘরে ঢুকলো এবং তান্ত্রিকের মুখোমুখি বসলো। তারপর তান্ত্রিক ওকে বলল, তুই কাকে কথা দিয়েছিলিস? আমি আমি তো কাউকে কথা দিইনি। তুই কাউকে কথা দিসনি মানে? মনে কর, ভালো করে মনে কর, কাকে শেষবারের মতো কথা দিয়েছিলি? এই কথাটা শুনেই রোহিত গভীর চিন্তায় চলে গেল। মনে করতে লাগলো কাকে সে শেষ কথা দিয়েছে। অনেকক্ষণ মনে করার পর তার মনে করলো শেষ কথা সে তো টিনাকে দিয়েছে। সে হকচকিয়ে বলে উঠল, হ্যাঁ, মনে পড়েছে। আমি শেষ কথা টিনাকে দিয়েছিলাম। কি কথা দিয়েছিলিস? আমি বলেছিলাম যে ও মারা গেলেও আমি ওকে বিয়ে করব। কি? তুই কাকে কি কথা দিয়েছিস? হায় কপাল, ওই কালো মেয়েটাকে তুই বিয়ে করবি বলেছিস? তারপর আমি তোকে কি বলেছিলাম? ও মারা যাওয়ার আগে আমি বলেছিলাম ও পেতনি, ও মরে গিয়ে পেতনি হয়েছে, এখন তোর ঘাড়ে নাচছে। গুরুদেব দয়া করে কিছু করুন, ওই পেতনিটাকে আমার ছেলের ঘাট থেকে নামান। আমার ছেলের ঘাটটা খুব নরম, ভেঙে যাবে। শান্ত হ, শান্ত হ। আমি বুঝতে পেরেছি ওর কি চাই। কার কি চাই গুরুদেব? কার আবার? তোর প্রেমিকার? টিনার? টিনার আবার কি চাই? ও তো মারা গেছে। ও তো এমনকি এখানে এক্সিস্টও করে না। তাহলে ওর কথা কোত্থেকে আসছে? সব এক্সিস্ট করে। শোনো, যেখানে বিজ্ঞান শেষ সেখানেই তন্ত্র শুরু। তো আমি আমার তন্ত্র সাধনা দিয়ে একটা কথা বলছি, তোমার প্রেমিকা এখনো মুক্তি পায়নি। সে এখনো তোমার কথার মায়ার জালে আটকে আছে। তাহলে এখন ওকে মুক্তি কিভাবে দেব? দেখ, ওকে মুক্তি দেওয়ার দুটো উপায়ই আছে। এক, তোকে ওর সঙ্গে বিয়ে করতে হবে। হ্যাঁ? কাকে? মানে আমার ছেলেকে ওই পেতনি থেকে বিয়ে করতে হবে? এ কেমন সমাধান করে দেব? আমি একটা পেতনিকে কোনোদিন আমার ঘরের বৌমা আমি মানবো না। আপনি কি বলছেন? কি সব বলছেন? আরে তুমি চুপ করলে? আর দ্বিতীয় উপায় গুরুদেব? দ্বিতীয় উপায় হচ্ছে তোর মতনই অন্য কাউকে সাজিয়ে ওর সঙ্গে ওর বিয়ে দিতে হবে। কি? এটা কি করে হয়? আমি যদি কাউকে আমার মতনই যদি সাজিয়ে ওকে ওর সঙ্গে যদি বিয়ে দিই, তাহলে ও কি চিনতে পারবে না? বা ওকে কেই বা একটা আত্মাকে কেই বা বিয়ে করতে পারে? আপনি বলুন আমাকে। এটাই তো তন্ত্র সাধনা বাবু। আচ্ছা, 1 নম্বর তো এটা হয়ে গেল। আর 2 নম্বর হলো যে
আমি বা কখন বলেছি যে ওকে একটা জীবিত প্রাণী ওকে বিয়ে করবে? মানে মানে হলো যে তার জন্য আমাকে একটা খড়ের পুতুল বানাতে হবে। তার জন্য তোরই কটা জিনিস আমার লাগবে। তোর পরনের জামা কাপড়, তুই ওর সঙ্গে ঘুরতে যাওয়ার সময় যে পারফিউমটা মেখে যেতিস সেই পারফিউম, তোর পায়ের জুতো, আর তোর চুলের কিছুটা অংশ লাগবে আমার। আর এমনকি যখন আমি তোকে বলবো তখনই তোকে তোর আঙুল কেটে রক্ত কিছুটা আমাকে দিতে হবে। ঠিক আছে গুরুদেব, তবে আজ ঠিক রাত 12টার সময় এসব জিনিস নিয়ে আমার কুঠিরে চলে আয়। গুরুদেবের উপদেশ শোনার পর রোহিত আর রোহিতের মা সেখান থেকে বেরিয়ে গেল। আর ঠিক রাত 11:30টার মধ্যে তারা সমস্ত জিনিস জোগাড় করে তারা রওনা দিল। কিন্তু যেখানে তাদের গুরুদেবের কুঠিরে পৌঁছতে আধা ঘন্টায় সময় লাগে, সেখানে এবারে তাদের 2.5 ঘন্টা সময় লাগলো। মানে ঠিক রাত 2টোর সময় তারা পৌঁছলো। রাত 2টোর সময় গুরুদেব তাদেরকে দেখে তাদের বলল, আমি তোদেরকে কোথায় 12টার সময় দিয়েছি, তো তোরা এখানে 2টোর সময় কেন ঢুকেছিস? গুরুদেব জানি না, আমরা বেরিয়েছিলাম 11:30টায় বেরিয়েছিলাম, জানি আমরা 12টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু একটা রাস্তা আমরা যাচ্ছি, ঘুরে ফিরে আবার সেই একই রাস্তায় এসে পৌঁছাচ্ছি। কি করবো বলুন গুরুদেব, কেমন হচ্ছে, আর হুট করে কোথা থেকে জ্যাম চলে এলো এত রাতের বেলায়, বুঝতে পারছি না। আবার মাঝখানে গাড়িটা আবার খারাপ হয়ে গেছিলো, চলছিল না। কোনো মতে কষ্টে আমি ঠাকুরের নাম করলাম, ঠাকুরের নাম করতে করতেই আপনার আশ্রমে পৌঁছতে পারলাম। বুঝতে পেরেছি, এটা সব ওরই কাজ ছিল। তোরা যেন এখানে পৌঁছাতে না পারিস তার জন্যই ও তোদেরকে আটকানোর তালে ছিল। যাক, তোরা সব কিছু এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি সবই নিচে গুছিয়ে। যা, ঠিক আছে, সব বার কর। এরপর গুরুদেব রোহিত আর রোহিতের মাকে একটা চক্র কেটে দিল, সেখানেই তাদেরকে থাকতে বলল, আর নিজে আরেকটা চক্র কাটলো। সেখানেই গুরুদেব সেই নিজে বানানো খড়ের পুতুল রেখেছিল। তারপর রোহিতের মায়ের কাছ থেকে সেই সমস্ত জিনিস নিয়ে গুরুদেব সেই পুতুলটাকে পরিয়ে দিল, এমনকি পারফিউমটাও ভালো করে পুতুলটাকে মাখিয়ে দিল। কিছুক্ষণ যজ্ঞ করার পর রোহিতকে ডাকলো আর বলল, এই নে, ছুরিটা নে, আর আঙুলটা কেটে রক্তটা পুতুলের উপর ফেল। আর হ্যাঁ, এটা করার সময় তো যদি কোনো বাধা আসে তাতেও তুই করবি, যাই হয়ে যাক না কেন। এরপর রোহিত গুরুদেবের কথা অনুযায়ী ছুরিটা নিয়ে নিজের আঙ্গুল কাটতে যাচ্ছে। তখনই একটা দমকা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে রোহিত যেন সে দমকা হাওয়াতে পড়েই যাচ্ছে, কিন্তু রোহিতের মায়ের গায়ে কোনো দমকা হাওয়া লাগছে না। এটা কি হচ্ছে? গুরুদেব বুঝতে পেরেছে। এটা মনে হয় ওই কিছু আবার ষড়যন্ত্র নিতেছে। তুই ফেল, তুই রক্তটা তাড়াতাড়ি করে আঙুলটা কাট, দিয়ে রক্তটা দে। গুরুদেব, এই দমকা হাওয়াটা কোত্থেকে দিচ্ছে? তোকে আমি যেটা বললাম সেটা কর, তুই তাড়াতাড়ি করে কর এটা আগে। রোহিত তাড়াতাড়ি নিজের আঙ্গুলটা কেটে রক্তটা পুতুলের গায়ের ওপর ফেলল। তখনই যেন হুট করে সব শান্ত, কিন্তু হুট করে চারিদিকটা বেশি শান্ত হয়ে গেছে। এটা মনে হচ্ছে প্রলয় আসার আগে যেন শান্তটা, একটু হুট করে ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। গুরুদেব রোহিতকে ইশারা করে দেখালো যে ও ওর মায়ের চক্রে যেন ফিরে যায়। রোহিতও তাই করলো। তখন চারিদিকের মোমবাতি যেন আস্তে আস্তে সব নিভে গেল, খালি একটাই মোমবাতি জ্বলছে। সেই মোমবাতির আলোতেই মনে হচ্ছে একটা কালো মেয়ের মতো দেখতে একটা অবয়ব এগিয়ে আসছে সেই পুতুলের দিকে। রোহিত, রোহিত, আমি এসেছি, দেখো। আমি পড়েও শান্তি পাইনি। আমি চারিদিকে ঘুরে বেড়েছি, শুধু একমাত্র তোমার ওই কথাটার জন্য আমি মুক্তি পাই। এবার তোমার কথাটা পূর্ণ করো, আমাকে মুক্তি দাও, দয়া করো। আমি আর পারছি না এখানে থাকতে, আমার যে
নে, রোহিত তৈরি আছে, এবার চক্রের ভেতর ঢুকে ওকে বিয়ে করে নে। সেই অবয়বটা চক্রের ভিতরে ঢুকলো। যখনই সে চক্রের ভিতরে ঢুকলো, চারিদিকে চক্রটা আগুন জ্বলে উঠল এবং সেখান থেকেই একটা আগুনের ফুলকানি এসে সেই পুতুলটাতে পড়লো। ওই দাও দাও করে সেই পুতুলটা জ্বলতে লাগলো এবং সেই অবয়বটা রাগে চিৎকার করে উঠল। নে, রোহিতকেও তোর কাছে পাঠিয়ে দিলাম, এবার তুইও মুক্তি পেয়ে যা। এই কথাটা শুনেই সেই অবয়বটা হুট করে কেমন করে যেন কাঁদতে শুরু করে দিল। আমি রোহিতকে মারতে চাইনি এত কষ্ট দিয়ে। আমি তো মুক্তি পেয়েও শান্তি পাবো না। এ কি করলে তুমি? আমি তো ওকে খালি বিয়ে করতে চেয়েছিলাম, তুমি ওকে আমার কাছে পাঠাতে চাইলে কেন? এটা হতে পারে না। ওকে তো আমি সারা জীবন ভালোবেসে গেছি, ওকে আমি কি করে মারতে পারবো? আমি ওর খুনি হতে পারবো না। তুমি দয়া করে ওকে ফিরিয়ে আনো, দয়া করে। আমি রোহিতকে ফিরিয়ে আনতে পারবো, কিন্তু তার জন্য তোকে মুক্তি পেতে হবে। আর এটা তোর ভালোবাসার দিব্যি দিয়ে তুই বল, তাহলেই আমি ওকে ফিরিয়ে আনতে পারবো। ঠিক আছে তবে আমি আমার ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, তুই যদি আমার রোহিতকে ফিরিয়ে আনতে পারিস তাহলে আমি মুক্তি পেয়ে যাব, আমি আর এখানে থাকবো না। ঠিক আছে, এনে তোর রোহিত। গুরুদেব এরপর রোহিতের দিকে ইশারা করে দেখায়। রোহিতকে দেখলো টিনা, দেখে কিছু আর বলল না, স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইল। হুট করে বলে উঠল, শেষে তুই আমার ঠকালো। আমি তোকে ঠকাতে চাইনি টিনা, আমি তোকে মুক্তি দিতে চেয়েছিলাম। নে, তোর কথার মতন তোর রোহিতকেও ফিরিয়ে দিলাম, মানে তোর রোহিত বেঁচে আছে। তাহলে এবার তোকেও তোর কথার মতো মুক্তি পেতে হবে, কারণ তুই তোর ভালোবাসার দিব্যি দিয়েছিলিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু রোহিত, তুমি এবার তোমার জীবনটা ভালো করে বুঝিয়ে নাও। একজন নতুন জীবন সঙ্গী খোঁজো, যে তোমার জীবনটা পূর্ণ। আর হ্যাঁ কাকিমা, সব মেয়ে কালো হলে পেতনি হয় না। সব মেয়ের মধ্যে একটা জীবন থাকে, সেও একটা মানুষ, তার মনেও দুঃখ কষ্ট বলে কিছু হয়। সবসময় কালো মেয়ে মানে পেতনি হয়ে যায় না, আর ফর্সা মেয়ে মানে সোনার টুকটুকে রাজকুমারী হয়ে যায় না। আমিও একজন মেয়ে ছিলাম, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসতাম, নিজের মন প্রাণ দিয়ে ওকে স্বামী রূপে ভেবে নিয়েছিলাম, কিন্তু জানি না এই বিধাতা কি খেল করল। আমার তো সব চলে গেল। এমনকি আমি বিধাতার কাছে এটাও বলতে চাই, আমি যেটুকু আয়ু আরও পেতাম সেটাও যাতে রোহিতকে দিয়ে দেয়, ও বাঁচক ভালো করে। এবার মনে হয় আমার যাওয়ার সময় চলে এসেছে। আমি আসছি রোহিত, তুমি ভালো থেকো। টিনার এই কথাটা বলার পরে টিনার সেই অবয়বটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল এবং সেটা দেখে রোহিতের চোখ ছলছল করছিল আর মনে মনে বলছিল, দেখ, তুই যেখানেই থাক ভালো থাক, তোর এই জায়গাটা তো আমি কাউকে দিতে পারবো না। এমনকি তোর কথা অনুযায়ী আমি আমার একটা জীবন সঙ্গীও খুঁজে নেব, কিন্তু তোর এই জায়গা আর কাউকে দিতে পারবো না আমি, আর কাউকে না। আর এখানেই আমাদের গল্পটা শেষ হলো।
এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকম গল্প যদি আরো শুনতে চাও তবে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল গল্প কথা ডায়েরি। আর হ্যাঁ, মনে করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর ওয়েট করে থাকুন আমাদের গল্পের এপিসোড নাম্বার 2, সেটা আসবে নেক্সট মঙ্গলবার। সো থ্যাংক ইউ ফর লিসনিং দিস স্টোরি।